আজকের ভিডিও জামাত ইসলামের বন্ধুদের হয়তো ভালো লাগবে না। ডাক্তার মানুষ তো, তাই তিতা ওষুধ দিতে হয় মাঝে মাঝে। এই নির্বাচনের পরে অনেকের মনে একটা হতাশা, জামাত কি আদৌ ক্ষমতা আসতে পারবে? আসলে কিভাবে পারবে? অনেকে কইতেছে ক্ষমতায় আসলে জামাত কি করবে সেটা বলে, কিন্তু ক্ষমতায় যাইতে হইলে যা যা করা দরকার তা করে না। কথাটা খুবই মূল্যবান। এটা যারা বলতেছে তারা জামাতের শত্রু না, বরং তারা জামাতের বন্ধু। জামাত এনসিপি জোটের মধ্যে বড় ভাই যেহেতু জামাত, তাই তাদেরকেই বলি এটা জামাতের জন্য এই জানাটা, এই পর্যালোচনাটা জরুরি। জামাত যদি আওয়ামী লীগ বিএনপির মতো দল হইতো তাহলে এত কিছু দরকার ছিল না। জামাত একটা পরিবর্তন চায় জন্যে, এবং জামাতে ইসলামী একটা ইসলামী দল জন্যে তার ক্ষমতায় যাওয়ার পথটা কুসুমাস্তীর্ণ না। আজ আপনাকে বলি, ধরেন আপনি নিজের বিবেক দিয়া বলেন তো, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা তো দুর্নীতি, লুটপাট, তাই না? কারা এটা থামাইতে সবচেয়ে বেশি কমিটেড? কার কমিটমেন্টে আস্থা রাখবেন? নিরপেক্ষভাবে বিবেককে কাজে লাগায় বলেন। বিএনপি বিএনপি একটা গভীরভাবে দুর্নীতিগ্রস্ত দল, চোর বাটপারে ভর্তি, 59% ক্যান্ডিডেট ঋণ খেলাপি, ব্যাংকে টাকা মারছে, আর কোনোদিন শোধ দিতে যেন না হয় তাই বিএনপির হয়ে ইলেকশন করছে। বিএনপির তার দলের চোর বাটপার ডাকাতদেরকে প্রোটেক্ট করতে হবে। জামাত এনসিপিতে কোনো দলের ভেতরে চোরকে প্রোটেক্ট করতে হবে না তো। এই লোকগুলো ভালো, সৎ, এনসিপির ছেলেরা তরুণ, এরাই হাসিনাকে হটাইলো, লড়াকু, আদর্শবাদী মানুষ, ভালোবাসে তাদেরকে। তো আপনি কারে সাপোর্ট করবেন? দেশের স্বার্থ যদি সবার আগে হয়, তাহলে জামাত এনসিপি। জামাতের সংগঠন বিশাল, কি বিশাল বিশাল শোডাউন করলো, বেশিরভাগই শোডাউন হয়েছে বিএনপির চাইতে বড়। বাসে, ট্রেনে, লঞ্চে বাড়ি যাইতেছে, দাড়িপাল্লার স্লোগান দিয়ে দিয়া যাইতেছে, কি জোয়ার। কিন্তু ইলেকশনে জিতলো বিএনপি, ক্ষমতায় বিএনপি। কেন? কেন জামাত ক্ষমতায় যেতে পারলো না? অলিভার রায় তার ফেইলিওর অফ পলিটিক্যাল ইসলামে এবং গ্লোবালাইজ ইসলামে যা যা বলছেন তা দিয়ে জামাতের বাংলাদেশে ইসলামী আন্দোলনের সমস্যাগুলোকে এবং আগামী পথ চলার রাস্তাগুলোকে কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা আজকে দেখব। রয়ের মূল কথা ছিল ইসলামপন্থী আন্দোলন রাজনীতিকে দেখতেছে একটা নৈতিক মিশন হিসেবে, একটা মরাল মিশন হিসেবে। কিন্তু আধুনিক রাষ্ট্র চলে ক্ষমতার হিসাব দিয়া। এই দুইটার দ্বন্দ্বই ইসলামী দলগুলোকে ক্ষমতা আসতে বাধা দেয়। রাষ্ট্রের টিকে থাকতে হলে দরকার কি কি? প্রশাসন দরকার, শক্তির ভারসাম্য দরকার, জোট ব্যবস্থাপনা দরকার, বাস্তব কৌশল দরকার। কিন্তু কেউ যদি শুধু নৈতিক ভাষায় রাজনীতি করে আর অন্যরা কৌশল নিয়ে করে, তাহলে নৈতিক দল পিছায় পড়বে। তাই হইতেছে। এখানে রয় যে সমস্যার কথা বলছেন তাকে তিনি বলতেছেন ওভার আইডিয়ালাইজেশন, অর্থাৎ অতিরিক্ত মতাদর্শিক কঠোরতা, আদর্শগত বিশুদ্ধতা, ইডিওলজিক্যাল পিউরিটি। এটা ধরে রাখতে গিয়া বাস্তব রাজনৈতিক সমঝোতা কঠিন হয়ে যায়। এটারে রয় বলছেন নৈতিক বৈধতা বা মরাল লেজিটিমেসি। ইসলামিস্টরা মরাল লেজিটিমেসি বা নৈতিকতা ধরে রাখতে গিয়া রাজনৈতিক কার্যকারিতা হারায় ফেলে, মানে পলিটিক্যাল এফেক্টিভনেস হারায় ফেলে। সে মরাল লেজিটিমেসি ধরে রাখে কিন্তু পলিটিক্যাল এফেক্টিভনেস হারায় ফেলে। রয় এইটা বলেননি যে নৈতিকতা বেশি ছিল জন্য হারিছে, তা বলেননি। কিন্তু বলছেন তাদের বিপ্লবী যে নৈতিক কল্পনা, সেটা আধুনিক রাষ্ট্রের যে প্রশাসনিক বাস্তবতা, এটার সাথে খাপ খায় না। অর্থাৎ সমস্যাটা নৈতিকতার না, বরং নৈতিক প্রকল্প বনাম রাষ্ট্র ক্ষমতার বাস্তব লজিকের সংঘর্ষ। ধরেন ইসলামী দল যদি একটা গাছ হয়, খাড়া আর শক্ত গাছ হয়, আর রাষ্ট্র ক্ষমতা যদি ঝড় হয়, তাইলে ঝড়ে তো গাছ থেকে কাইট হইতে হবে, তাই না? কাইট হইতে না পারলে তো গাছটা ভেঙে যাবে। সেই জন্য রাষ্ট্র একটা নিরপেক্ষ নৈতিক মেশিন না, এটা একটা শক্তির কাঠামো। আপনি যদি একদম আদর্শবাদী অবস্থানে যান, সব দুর্নীতিবাজকে শাস্তি দেব, দলীয়করণ বন্ধ করব, তাইলে আগে থেকে রাজনৈতিকভাবে যে বিন্যস্ত রাষ্ট্রযন্ত্র আপনার বিরুদ্ধে কাজ করা শুরু করবে। তাই হয়েছে। গ্রামসি বলছিলেন ক্ষমতা আসে হেজিমনি থেকে। হেজিমনি মানে কর্তৃত্ব, নৈতিক কর্তৃত্ব। এই কর্তৃত্ব আসে দুইটা জিনিস থেকে, জনসম্মতি আর বল প্রয়োগ। হাসিনা পালাইলো কেন? কারণ তার বল প্রয়োগের খুব কার্যকর মেশিনারি ছিল, কিন্তু জনসম্মতি ছিল না। উনি বলেন যে রাষ্ট্র ক্ষমতা টিকে থাকে দুই পায়ে দাঁড়ায়। একটা হচ্ছে বল প্রয়োগের ক্ষমতা, আইন, পুলিশ, নিরাপত্তা, প্রশাসনিক বল, আর কনসেন্ট বা জনসম্মতি, সামাজিক সম্মতি, ন্যারেটিভ, সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা, জোট ইত্যাদি। শুধু শক্তি বা বল দিয়ে টেকা যায় না, আবার শুধু নৈতিক আবেদন দিয়ে টেকা যায় না। টেকসই ক্ষমতায় থেকে থাকার জন্য দুইটাই লাগে, এই দুইটা ব্যালেন্স লাগে। তাহলে রাষ্ট্র যে বল প্রয়োগের যন্ত্র, সেটার সাথে ইসলামপন্থীরা কিভাবে ডিল করবে? ক্ষমতায় যাওয়ার আগেই পুলিশ, প্রশাসন, রাষ্ট্রের ইনস্টিটিউট এদের সাথে কিভাবে ডিল করবে? ক্ষমতায় যাওয়ার আগে তিনটা খুব স্পষ্ট জিনিস লাগে। মরাল লেজিটিমেসি বা নৈতিক বৈধতা তো লাগেই। একটা দল নৈতিকভাবে গ্রহণযোগ্য হইতে হয়, তাদের একটা কমিটেড বেস থাকতে হয়। জামাত এনসিপির সেটা আছে, প্রায় 40%-এর মতো একটা শক্ত সমর্থন আছে।
2 নাম্বার হইতেছে ইলেকটোরাল ভায়াবিলিটি। যেমন ক্ষমতায় যাইতে আমরা দেখতে পারতেছি যে 50%-এর বেশি ভোট লাগে। এর মধ্যে আছে সুইং ভোটার আছে, আরবান মিডল ক্লাস আছে, খুবই দরিদ্র ভাসমান লোক আছে, বিজনেস কমিউনিটি আছে, আন্তর্জাতিক সংস্থা আছে, আন্তর্জাতিক সম্প্রদায় আছে। এইটা জনসম্মতির আর একটা কিন্তু গভীরতর সংস্করণ। শুধু নৈতিক সমর্থন না, প্রশস্ত একটা রাজনৈতিক সামাজিক ব্রড বেজ একটা সামাজিক গ্রহণযোগ্যতা লাগে ক্ষমতায় যেতে হইলে। এই ব্রড বা প্রশস্ত সামাজিক গ্রহণযোগ্যতা আছে কিনা সেটা আমরা পরে দেখব। 3 নাম্বার হইতেছে গভর্নিং ক্রেডিবিলিটি, বা ক্ষমতায় যায় টিকে থাকতে পারবে কিনা। সেটা বলতে কি বোঝায়? তার প্রশাসনিক দক্ষতা আছে কিনা, অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে পারবে কিনা, আন্তর্জাতিক সম্পর্কে ব্যালেন্স রাখতে পারবে কিনা, যে রাষ্ট্রীয় নীতিগুলো আছে সেই নীতিগুলোর ধারাবাহিকতা রাখতে পারবে কিনা। এটাই রাষ্ট্র ক্ষমতার বাস্তব লজিক। জামাত ক্ষমতায় আসবে শুনলে পুরো এস্টাবলিশমেন্ট, আমলাতন্ত্র, এলিট, এরা যে বন্দোবস্ত চলে কাইপা উঠে একেবারে। আসল কারণ হইতেছে যে এরা তো এমন একটা সিস্টেম গড়ে তুলছে যেখানে চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। জামাত ক্ষমতা আসলে তো ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। দেখেন নুরুল কবির কি বলে, বিএনপি কে নাকি নাকে রুমাল চাইপে ভোট দিচ্ছে জামাত ইসলাম থেকে বাঁচার জন্য। শুনেন আগে। এই দেশের বহু মানুষ নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। নাকে রুমাল দিয়ে কেন? ওই ধানের শীষ দেখলে তার চাঁদাবাজির দুর্গন্ধ তার নাকে আসে। এই নাকে রুমাল দিয়ে দিয়েছে জামাত ইসলামের হাত থেকে বাঁচবার জন্য। শুনেছেন? আমি যদি ধরেও নি 1971-এ জামাত ইসলামের ভূমিকার জন্য ভোট দেয় নাই, তাহলে তো 1971-এ যার জন্ম হয় নাই তারও বয়স আজকে 56 বছর, তাই না? সে জামাতের কি দেখে কি থেকে ব্যস্ত নাকে রুমাল চেপে বিএনপি কে ভোট দিল? জামাত থেকে ব্যস্ত চায় কারণ তারা মনে করে যে জামাত আসলে ঘুষ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এটা তো বলতে পারে না। বলে নারীদের বন্দি করবে, দেশকে পিছনের দিকে টেনে নিয়ে যাবে, দেশকে আফগানিস্তান বানাবে। আর নুরুল কবির মনে করে সন্ধ্যা গেলে ঢাকা ক্লাবে গিয়ে মাল টানতে পারবে না, ওটা বন্ধ হয়ে যাবে। নুরুল কবির যে কইছে জামাতের হাত থেকে বাঁচার জন্য বিএনপি কে ভোট দিছে, জামাত করবে এটা কি যেটা দেখে ভয় পাইছে নুরুল কবিরেরা? আমি তো আর কিছু দেখি না যে মদ খেতে না পারা ছাড়া। বাংলাদেশে সৎ মানুষ হইলে, নৈতিক হইলে খুব সমস্যা, খুবই সমস্যা। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই আমার পেশা থেকে। আপনি যদি সৎ প্র্যাকটিসিং ডাক্তার হন, আপনাকে একটা দুর্নীতিগ্রস্ত চক্রের মধ্যে ঢুকতেই হবে, এর মধ্যে ঢুকে যেতে হবে। আপনি প্র্যাকটিসই করতে পারবেন না এর মধ্যে না ঢুকলে। আপনি সৎ থাকতে চাইবেন, পারবেন না, পারবেনই না, একেবারেই পারবেন না। রুগী পাবেন না। রুগী যায় যেখান থেকে, ওই যে ফ্রন্ট ডেস্ক, ওইখানে আপনার অ্যাপয়েন্টমেন্টই না হবে না, বলা হবে আপনি দেশে নাই, আজকে আসবেন না, অসুস্থ, আরো নানা কথা ঘুরে বেড়াবে বাতাসে, বলা হবে আপনি ইমার্জেন্সি টাইমে পাওয়া যায় না, আপনারে ফোন করলে আপনি ধরেন না, আপনি রুগীর সাথে খারাপ ব্যবহার করেন, আপনি রুগী মেরে ফেলেন, আপনি সিজার করতে যায় বাচ্চার পাশা কেটে ফেলেন, আপনার চাকরি চলে যায় যায় অবস্থা। আসেন কয়েকদিন, দেখেন কয়দিন থাকে। এই তো সেদিন ওটির টেবিলে একটা রুগী মারা গেল, আপনি শেষ। আপনার মেধা দিয়ে কি করবেন? আপনার ক্লিনিক্যাল স্কিল দিয়ে কি করবেন? আপনি তো ফেল ওই গেটকিপারের কাছে। এটা হইল শাখের করা, যাইতেও কাটবে আসতেও কাটবে। এই নৈতিকতা। নৈতিক থাকলে টিকবেন না, করাপ্ট হলে টিকবেন, কিন্তু নৈতিক থাকতে পারলেন না। এই দ্বন্দ্বটাই হইতেছে একটা স্ট্রাকচারাল কনফ্লিক্ট। সমস্যাটা শুধু ইসলামপন্থীদের না, কারণ আমার মতো টাইপের বামেরা আসলেও একই সমস্যা পড়বে। সমস্যা হলো বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এমন ভাবে গড়ে উঠছে সেখানে ক্ষমতা টিকায় রাখা সবচেয়ে বড় লজিক। এই পরিবেশে যে দলই আসুক শুধু নৈতিক হইলে টিকবে না, শুধু ক্ষমতা খেলা নামলে নৈতিকতা হারায় ফেলবে। অর্থাৎ নৈতিক রাজনীতি এবং রাষ্ট্র ক্ষমতার বাস্তব লজিকের মধ্যে একটা সংঘাত হবে। ক্ষমতার বাস্তব লজিক বলতে কি বোঝায় আসলে আরেকটু বুঝে দেখি। মানে রাষ্ট্র যেভাবে বাস্তবে কাজ করে, ক্ষমতা যেভাবে টিকে থাকে এবং শাসন যেভাবে পরিচালিত হয়, সে কাঠামোগত নিয়মগুলো একটা নৈতিকতা বা আদর্শের বাইরে যায় কাজ করে। এটার সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই। এটা ব্যক্তিগত নৈতিকতার প্রশ্ন না, এটা সিস্টেমের লজিক। তাত্ত্বিকভাবে রাষ্ট্রের কাজ হইতেছে ন্যায় বিচার, জনকল্যাণ, নাগরিকের অধিকার রক্ষা করা, কিন্তু বাস্তবে অনেক রাষ্ট্র সবচেয়ে বড় লক্ষ্য হয়ে যায় ক্ষমতা ধরে রাখা। এর মানে বিরোধীকে দুর্বল করা, প্রশাসনের নিয়ন্ত্রণ রাখা, আইনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা, নিরাপত্তা কাঠামো নিজের অনুগত রাখা। এটাই ক্ষমতা টিকায় রাখার লজিক। আপনি যদি পুরাপুরি নৈতিক অবস্থানে থেকে বলেন সব দুর্নীতিকে আমি শূন্য করে দেবো, সব দুর্নীতিবাজকে শাস্তি দেবো, দলীয়করণ বন্ধ করব, রাষ্ট্রযন্ত্র নিরপেক্ষ করব, তাহলে কি সমস্যা হয়? কারণ সমস্যা যেটা হয় তা হইতেছে রাষ্ট্রযন্ত্র আগে থেকে রাজনৈতিকভাবে বিন্যস্ত থাকে। কিন্তু আমাদের মতো অনুন্নত দেশে যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দাঁড়ায় নাই, তারা একটা সিস্টেম করে নেয় ক্ষমতা চালানোর জন্য, যেটারে বলে বন্দোবস্ত। ওই বন্দোবস্তের সাথে আপনি কিভাবে ডিল করবেন, আপনি কতটুকু ভাঙবেন? ভাঙলেই বন্দোবস্তের বেনিফিশিয়ারিরা কি ছিটকে পড়বে? যারা ছিটকে পড়বে তাদের কি হবে? আপনি কি দুর্নীতি একদম শূন্য করে ফেলবেন? সরকারি কর্মচারীদের সংসার চলবে? তাহলে এটা তো ভয় পেয়ে যাবে।
ভয় পায় উল্টাপাল্টা বকা শুরু করবে, নারীদের বন্দি করবে, আফগানিস্তান বানায় ফেলবে, আমেরিকা স্যাংশন দেবে। হালা কয় না যে আমার তো ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। তো তাই আপনি একজন যদি আদর্শবাদী হন, রাষ্ট্রযন্ত্র আপনার বিরুদ্ধে কাজ করা শুরু করবে। তাই করে। এইটাই সায়েন্স, এটাই কনফ্লিক্ট, এটাই সংঘাত। এইটারে আপনাকে ডিল করতে হবে। আপনি তো 35.8% ভোট পাইছেন, ইঞ্জিনিয়ারিং করে বাদ দিলেও তো এইটুকু পাইছেন। এটা বিশাল অঙ্ক। আপনি তো আগামীর ক্ষমতা, আপনাকে কেউ উপেক্ষা করতে পারবে না। তারা জানে আজ হোক কাল হোক আপনি ক্ষমতা আসবেন, আপনার শত্রুও জানে। এই রাষ্ট্র কখনোই দরিদ্রদের সহায় হয় নাই, কখনো এদের কথা ভাবে নাই। ভাবলে এতদিন পরে নিদারুণ দারিদ্র থাকার কথা না। মানে রাষ্ট্র যদি দুর্বল আর দুস্থদের পাশে দাঁড়াইতেই না পারে, তাহলে ওই রাষ্ট্র থেকে লাভটা কি বলেন? আজ প্রশ্ন একটাই, এই রাষ্ট্র কার জন্য? ঢাকা ক্লাবের বারান্দায় বসে যারা ক্ষমতার গল্প লেখে, মদ খায় তাদের জন্য, নাকি সেই বৃদ্ধার জন্য যার হাতে থালা আছে কিন্তু থালায় খাবার নাই, নাকি সেই শিশুর জন্য যে হোটেলে ফেলে দেওয়া পোড়া তেল নিয়ে আসে বাসায় কারণ তার মা রান্না করবে কিছু একটা, যেভাবেই হোক? এই রাষ্ট্র কি তাদের, নাকি শুধু বন্দোবস্তের? সেই বন্দোবস্ত যে বন্দোবস্ত এতদিন ধরে চলে আসছে। আমরা রাজনীতি করতেছি তো ক্ষমতার জন্য না, আমরা রাজনীতি করতেছি মর্যাদার জন্য, ওই মানুষগুলোর জন্য। কিন্তু মনে রেখেন, মর্যাদা ভিক্ষা করে পাওয়া যায় না, মর্যাদা সংগঠিত শক্তি দিয়ে অর্জন করে নিতে হয়। আমরা শুধু ভালো মানুষ হলে চলবে না, আমাদের প্রমাণ করতে হবে আমরা শাসন করতে পারি, আমরা অর্থনীতি বুঝি, আমরা রাষ্ট্র বুঝি, আমরা ন্যায় বুঝি, আমরা ইনসাফ বুঝি, আমরা ভয় পাই না। যেদিন মানুষ দেখবে এই শক্তি নৈতিক, দক্ষ এবং স্থির, সেদিন এই বন্দোবস্ত কাইপা যাবে। কারণ তখন মানুষজন আরো ব্যাপকভাবে আমাদের পিছিয়ে এসে দাঁড়াবে। আজ যারা ভয় দেখায়, যারা ন্যারেটিভ বানায়, তারা জানে সময় বদলাইতেছে, বদলাই গেছে অলরেডি। এই লড়াই তো কারো বিরুদ্ধে না, এই লড়াই ওই বৃদ্ধার পক্ষে, এই লড়াই ওই শিশুটার পক্ষে, সেই শ্রমিকের পক্ষে, সেই দরিদ্রের পক্ষে যার ঘামে দেশ চলে কিন্তু যার ঘরে আলো জ্বলে না। তাই লড়াই থামবে না, সংগঠন থামবে না, আত্মবিশ্বাস ভাঙবে না। কারণ আমরা শুধু বিরোধী না, আমরাই আগামীর শাসক, আমরাই আগামীর রাষ্ট্র ক্ষমতা, আমরাই আগামীর শাসক হওয়ার প্রস্তুতিতে আছি, আমরাই আগামীর রাষ্ট্র ক্ষমতার ধারক